রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 164তম জন্মবার্ষিকী। তো এই দিনটা গতকাল ছিল, আমরা একদিন পিছিয়ে এনেছি শুক্রবারের সুবিধাটা নেওয়ার জন্য। তো আজকে আমরা দিনটা পালন করছি। তো আজকের এই মহতী অনুষ্ঠানে রাষ্ট্রসংঘের সভাপতি কবি কাশিমুজ্জামান সেলিম তার সভাপতিত্বে আমাদের মধ্যে অতিথি হয়ে আমাদের সমুদায় অনুষ্ঠানকে কৃতার্থ করেছেন যশোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম। এসপি সাহেবের পক্ষ থেকে আমাদের মধ্যে আছেন এডিশনাল এসপি জনাব নুরুল আলম সিদ্দিকী। মঞ্চে আছেন যশোর জেলা পরিষদের সুযোগ্য সিইও আসাদুজ্জামান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং প্রাচ্য একাডেমির প্রিন্সিপাল অধ্যক্ষ শিল্পী আশরাফ হোসেন এবং উপস্থিত আমার আজকের অনুষ্ঠানে প্রাচ্য একাডেমির প্রিয় প্রাণ প্রিয় আমার সন্তানেরা, তাদের গার্ডিয়ান এবং উপস্থিত আপনারা সকলকে আমি সালাম জানিয়ে আজকে বক্তব্য শুরু করছি। আজকে আমাদের একটা নির্ধারিত বক্তা ছিলেন, কিন্তু তিনি হঠাৎ তার কলেজের একটা কর্মসূচির কারণে চলে যেতে হয়েছে। ফলে আমি ওই জায়গাটা পূরণ করছি, আমি ওইভাবেই প্রস্তুতি নিয়ে আসি। তো আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ নিয়ে কিছু কথা আমি খুব ক্যাজুয়ালি বলবো এবং খুব ঘরোয়াভাবে কিছু কথা বলবো। খুব আটো-সাটো প্রবন্ধ পাঠ যেভাবে বলে সেভাবে আমি কথা বলবো না। খুব সাধারণ মানুষের, বিশেষ করে বাঙালি মুসলমানের ভিতরে এই বঙ্গে তাকে নিয়ে নানান কথা আছে। তো আমরা সেই জায়গাটাকে আমি খুব আড্ডার ছলে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। একথা তো সত্য যে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বাংলাদেশে বিতর্ক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বাংলাদেশের বড় অংশের মানুষ মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান বিদ্বেষী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার সারা জীবনের লেখার ভিতরে এক তাজমহল বাদে কোথাও মুসলমানদেরকে কোনো বড় চরিত্রে বড় কোনো কীর্তি তিনি সামনে আনেননি। তিনি পাঠান, তিনি শহীদ, তিনি মারাঠি, তাদেরকে নদী প্রভু খুঁজেছেন। কিছু মুসলমানদের ভিতরে বহু বড় বড় কীর্তিমান পুরুষ ছিলেন যাদেরকে তার লেখায় স্থান দেওয়া হয়নি। একথা তো সত্য যে রবীন্দ্রনাথ তার বিভিন্ন গল্প এবং কবিতায় গল্পের ছলে মুসলমানকে গল্পের চরিত্র দিয়ে ছোট করেছেন, গালিগালাজ করেছেন, এসবই সত্য। এখন এই সত্য যে আমরা বলছি সবই সত্য, কিন্তু এটা কতটুকু সত্য এটা আমাদের বোঝা দরকার আছে। বাঙালি মুসলমানের একটা বড় সমস্যা হচ্ছে সে খুব আবেগপ্রবণ এবং অভিযোগবাদী। আরেকটা বাঙালি মুসলমানের সমস্যা হচ্ছে সে লজিক্যালি যুক্তি দিয়ে অনেক কিছু দেখতে চায় না। এটা আমারও আছে সমস্যা। কিন্তু আমরা যখন কোনো মহান মানুষকে আলোচনায় করব বা আলোচনার টেবিলে আনবো, তখন আমাকে একটু আউটসাইডার হতে হবে, একটা আগন্তুক বহিরাগত হতে হবে। তাহলে আমি ওই ব্যক্তিটা সম্পর্কে যাকে নিয়ে আলোচনা করি তাকে একটা নির্মোহ আলোচনা তাকে করতে পারবো। বিং এ মুসলিম আমি আলোচনা করলে আমার সেই আবেগের জায়গা থেকে আমি রবীন্দ্রনাথের বিরুদ্ধে চলে যাবো। বা আমি যদি একজন হিন্দুর জায়গা থেকে কথা বলি তাহলে তার অনেক দোষকে আমরা দোষ আকারে দেখবো না। তাতে কি হলো, ব্যক্তি মানুষ হয় পূজিত হয়ে ঈশ্বর হয়ে গেল অথবা নিন্দিত হয়ে শয়তান হয়ে গেল। মানুষ জীবনে কখনো ঈশ্বর হবে না, মানুষ শয়তানও হবে না, মানুষ মানুষই থাকবে। তাহলে আমরা আলোচনা করব তার ভালো এবং মন্দ দিক আলোচনার মধ্যে দিয়ে কোন পাল্লাটা বেশি ভারী এবং আমরা সেই পরিচয়টাই সামনে আনবো। রবীন্দ্রনাথ সম্পর্কে যে বিতর্ক আছে আমি একটা একটা করে কিছু কথা বলি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি বিরোধিতা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়। এটা প্রতিষ্ঠিত আছে, আমাদের বাঙালি মানুষের মুখে মুখে আছে। তা আমার যত গবেষণা, সেই গবেষণা বিশেষ করে রবীন্দ্রনাথ যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে, আমি 1905 সাল থেকে 1936 সাল পর্যন্ত টোটাল রবীন্দ্রনাথের জীবনে ঘাটাঘাটি করেছি। কিন্তু আমি যে দিনটা গড়ের মাঠের মিটিং হচ্ছে, যে মিটিং এ রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেছেন
এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন, এই কথা বলা হয়েছে, এই দিনটাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি। ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষদের, বিশেষ করে আর.সি. মজুমদারের বাংলাদেশের ইতিহাস তিনি লিখেছেন যে 4 খণ্ড, তার 4th খণ্ডটা আছে পুরোটাই এই পিরিয়ডটা নিয়ে। আপনি এর মধ্যে পাবেন, আপনি দেখবেন যে বরং এটা পাবেন রবীন্দ্রনাথ এই সময় ঝিনাইদহ ছিলেন। তাহলে এটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো ইতিহাসে? এবং সর্বশেষ আমাদের দেশে 2005 সালে জনৈক রফিক সাহেব একটা বই লিখেছেন, তিনি এই কথাটা বলেছেন, কিন্তু তার সূত্র বড় দুর্বল। কেননা বড় সূত্র হচ্ছে তিনি ওই দিন ঝিনাইদহ ছিলেন। তাহলে ওই দিন অন্তত সমাপ্ত করতে পারেননি, তাহলে এটা মিথ্যা হয়ে যায়। তাহলে কি অন্য কোনো সময় করেছেন? এই প্রশ্ন আমাকে আবার ঘাটতে হবে। ইতিহাসে ঢুকতে হবে। ইতিহাসে ঢুকলে আমরা 3 জন ব্যক্তিকে পাচ্ছি যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সম্মুখ সারিতে ছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। তার একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসি ছিলেন স্যার আশুতোষ মুখার্জি, এবং স্যার আশুতোষ মুখার্জির ছেলে আপনারা জানেন বিখ্যাত শ্যামাপ্রসাদ, যে শ্যামাপ্রসাদ এই বাংলাকে ভেঙেছিলেন। আমরা কিন্তু আবার আবেগে বলি বাংলা ভেঙেছে জিন্না, দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষিতে। বাংলা কিন্তু দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষিতে ভাগ হয়নি, দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষিতে ভাগ হয়েছিল ভারত। এই ভারত ভাগের সময় আমাদের কতগুলো সুযোগ ছিল। ভারতের যে সমস্ত এলাকায় যে মানুষরা, যে সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ, তারা প্রত্যেকেই স্বাধীন রাষ্ট্র বানাতে পারবে, অথবা ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে থাকতে পারবে। এটা ছিল তখনকার সূত্র। অর্থাৎ আপনি যদি সেই ব্রিটিশদের যে আইন দেখেন, আপনি লাহোর প্রস্তাবের 3 নম্বর ধারার মধ্যে দেখবেন যে এই সুযোগটা ছিল, যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ তারা স্বাধীন রাষ্ট্র বানাতে পারবে, অথবা তারা ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে থাকতে পারবে। সেই সময় আপনারা জানেন যে 1905 সালে যখন এই এটা হচ্ছিল, তখন 1947-এ এই অবিভক্ত বাংলার প্রাইম মিনিস্টার ছিলেন, জনগণ দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো যখন সিদ্ধান্ত হচ্ছে যে যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ তারা সিদ্ধান্ত নেবে তারা কোন অংশে থাকবে, তারা সিদ্ধান্ত নেবে বলতে কি বোঝায়? এটাই বোঝায় যে নির্বাচিত প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন। তাহলে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন আমাদের সোহরাওয়ার্দী বলেছিলেন আমরা পাকিস্তানের সাথেও যাব না, আমরা বাংলাদেশের সাথেও থাকবো না, ভারতের সাথেও থাকবো না, আমরা স্বাধীন রাষ্ট্র থাকবো, বিরাট বাংলা কিন্তু আমরা স্বাধীন রাষ্ট্র থাকবো। এই সুযোগ তার ছিল। এবং উনি যখন এই প্রস্তাব দিলেন তখন মাউন্টব্যাটেন, তো আপনারা জানেন তখন গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন, তিনি বললেন যে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জিন্না কি মানবে? তো জিন্নার কাছে জিজ্ঞাসা করা হলে জিন্না আবার জেনেছিলেন যে ভারতীয় নেতৃত্ব তারা চাচ্ছে যে বাংলাটা ভাগ হোক, এবং বাংলা ভাগ হলে কলকাতাটা থাকবে ভারতের মধ্যে, মানে যে অংশ ভাগ হবে কলকাতা ওই অংশে থাকবে। কিন্তু এদেশের মানুষ, গোটা বাংলার মানুষ জানে কলকাতা শহর কলকাতা হয়ে উঠেছিল পূর্ব বাংলার টাকায়। এগুলো ইতিহাস, এটা আবেগের কথা না। কারণ আপনারা জানেন যে ব্রিটিশরা ক্ষমতায় আসার আগে আমাদের এই বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। ব্রিটিশরা আসার পরে কলকাতাকে রাজধানী করা হলো। তাহলে কলকাতা আধুনিক শহর গড়ে হচ্ছে ব্রিটিশ আমলে। এবং এর পরে এই বাংলার যে বর্ণ হিন্দুরা যেদিন ইংরেজদেরকে তারা আশ্রয় দিয়েছিল, সুযোগ দিয়েছিল, সহযোগিতা করেছিল, তারা সেদিন ইংরেজদের কাছ থেকে উপঢৌকন হিসেবে জমিদারি পেয়েছিল। সেই জমিদারির মধ্যে এই রবীন্দ্রনাথের বাবা দ্বারকানাথ ঠাকুর জমিদারি পেয়েছিলেন। সেই জমিদারি ছিল এই বাংলায়, কিন্তু বাস করতেন কলকাতায়। এরা এমন ভাবে ভাগ করছে যে কলকাতা থাকবে ওই বাংলার ভিতরে, এই বাংলায় থাকবে না। মানুষের দাবিটা ছিল যে এই বাংলার টাকায় গড়ে উঠেছে কলকাতা, সেই কলকাতা থেকে বঞ্চিত যদি হয় আমরা এই খণ্ডিত বাংলা হবো না, আমরা অবিভক্ত বাংলা থাকবো। মাউন্টব্যাটেন বললো আমার আপত্তি নেই। জিন্না বললো যে আমারও কোনো আপত্তি নেই, কলকাতা বাদ দিয়ে তো বাংলা হতে পারে না। জিন্নারও আপত্তি ছিল না। তাহলে কি দাঁড়ালো? সোহরাওয়ার্দী বললেন আমরা স্বাধীন থাকবো, মাউন্টব্যাটেন বললো আমার আপত্তি নেই, জিন্নাও বললো আমার আপত্তি নেই। তাহলে ভাগ থাকলে আবার হিন্দু নেতৃত্ব নেহেরু এবং গান্ধী, তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আমাদের বাংলার নেতা শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদের কাছে জিজ্ঞাসা করলে শ্যামাপ্রসাদ বললেন ভারত ভাগ হবে কি না হবে এটা আমার হেডেক না, বাংলা ভাগ হতেই হবে।